Darwinism. So next theory, that is Darwinism after Lamarck. So Lamarck একটা ক্যারেক্টার একটা থিওরি আমরা শিখে আসছি, এখন আমরা শিখব Darwinism. And this Darwinism was given by Charles Darwin. Charles Darwin, in his book Theory of Origin, Species by means of natural selection. Theory of origin of new species by means of natural selection in 1959. Okay. Darwinism কি ছিল? So Darwinism দিছিল for the first time by Charles Darwin. কোন থিওরিটা দিছিল? Theory of origin of new species by means of natural selection. So এটা ছিল ওর থিওরি। সো স্যার তার সেন্ট্রাল থিমটা কি সেটা আমরা শিখব একটু পরে, কিন্তু এখানে একটা কথা আমি বলে দিই, চার্লস ডারউইন ও কিছু মানে ও একটা জায়গায় ঘুরতে গেছিল, সেই জায়গাটার নাম হলো গ্যালাপাগোস আইল্যান্ড। আর যেই নৌকাটাতে এস বিগল, ঠিক আছে? সো এটা তোমাদের জানার প্রয়োজন, কেন কি তোমাদের বিভিন্ন ধরনের এন্ট্রান্সে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা যে ডারউইন টুক হিজ ভয়েজ বা ডারউইন টুক হিজ ভয়েজ ইন দ্য শিপ, নেম চারটা অপশন দিলে তোমাকে নামটা মনে রাখতে হবে HMS বিগল। আর কোন জায়গায় গেছিল? গ্যালাপাগোস আইল্যান্ড। এই গ্যালাপাগোস আইল্যান্ডে ও একটা পার্টিকুলার পাখি যেটার নাম হলো ফিঞ্চ, তার বিভিন্ন ধরনের ভ্যারাইটিও দেখতে পারছে। সেই বেসিসে ও কি করছিল, একটা থিওরি দিল, সেই থিওরিটাই হলো তোমার থিওরি অফ অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ইন 1959, ঠিক আছে? আর এটাকেই ডারউইনিজম বলা হয়। সো সেখানে আমরা যেমন আমরা লাস্ট দেখলাম যে সেন্ট্রাল আইডিয়া অফ কি কয় এটাকে লেমার্ক, সেরকমই আমরা দেখবো সেন্ট্রাল আইডিয়া অফ ডারউইনিজম। সো ডারউইনিজমের সেন্ট্রাল আইডিয়াটা কি সেটা আমরা দেখবো। So the central idea of Darwinism সেটা আমরা ডিসকাস করতেছি। ফার্স্ট, ওভার রিপ্রোডাকশন। বা প্রোডিজিটালিটি অ্যামং অর্গানিজমস। সো ফার্স্ট, ওভার রিপ্রোডাকশন মানে কি? ওভার রিপ্রোডাকশন মিনস অনেকগুলা রিপ্রোডাকশন বা অনেকগুলা রিপ্রোডাকশন যদি ওভার করে, তার মানে কি ওভার ইন্ডিভিজুয়ালস তৈরি হবে। সো তুমি চিন্তা করো একটা পার্টিকুলার এরিয়া আছে, সাপোজ দিস পার্টিকুলার এরিয়া, সেই পার্টিকুলার এরিয়াটার নাম দিলাম এ। তো সেখানে যদি কোনো একটা স্পেসিস বা কোনো 2-3টা অর্গানিজম যদি বেশি যদি রিপ্রোডাকশন করে, তার মানে কি বেশি করে ইন্ডিভিজুয়ালস তৈরি হবে। সো এখানে প্রত্যেকটা অর্গানিজমেরই ভিতরে একটা ইন্টারনাল একটা থিঙ্কিং থাকে। কি থিঙ্কিং? যে আমি যাতে অনেকগুলো অর্গানিজম তৈরি করতে পারি, ঠিক আছে? কেউ চায় না, কোনো অর্গানিজম চায় না যে আমার নেক্সট প্রজেনি বা আমাদের নেক্সট জেনারেশনটা আস্তে আস্তে মারা যাক, বা আমাদের নেক্সট জেনারেশনটা টোটাল আমাদের স্পেসিসটা বিলুপ্ত হয়ে যায় বা এক্সটিংক্ট হয়ে যায়। এটা কোনোদিনও কোনো অর্গানিজম চায় না। তো সেই জন্য প্রত্যেকটা অর্গানিজম কি করে, তোমার ওভার রিপ্রোডাকশন করে, তার মানে অনেকগুলো রিপ্রোডাকশন করবে যাতে আমাদের অর্গানিজম শেষ না হয়ে যায় বা আমাদের স্পেসিসটা যাতে শেষ না হয়ে যায়। সেটার জন্য অনেকগুলো মানে বেশিরভাগ সবই অর্গানিজম বলা চলে যে তারা একটা চিন্তাধারা থাকে যে আমি অনেকগুলো অর্গানিজম বা অনেকগুলো ইন্ডিভিজুয়ালস তৈরি করি। আমাদের ব্যাপারটা আলাদা, ইন কেস অফ হিউম্যানস ব্যাপারটা আলাদা, কিন্তু ইন কেস অফ আদার অর্গানিজম, ফর এক্সাম্পল তুমি ব্যাকটেরিয়াতে ধরে রাখো, ব্যাকটেরিয়াতে
তোমার আধা ঘন্টা মোটামুটি হাজার হাজার লাখ লাখ অর্গানিজম তৈরি হয়ে যেতেছে। কোন দরকার পড়ছে যে একটা ব্যাকটেরিয়ার এত এনার্জি খরচ করার পর এতগুলো অর্গানিজম তৈরি করার? একটাই কারণ, ও ইন্টারনাল থিঙ্কিং একটাই আছে যে যাতে আমার যেটা নেক্সট প্রোজেনি বা আমার যাতে স্পেসিসটা, এই স্পেসিসটা যাতে বিলুপ্ত বা এক্সটিংক্ট হয়ে না যায়, চায় যাতে আমি অনেকগুলো করে ইন্ডিভিজুয়ালস তৈরি করি যাতে আমাদের নেক্সট জেনারেশনটা তোমার যাতে থাকে, সেটা যাতে বিলুপ্ত। যদি ওভার রিপ্রোডাকশন করে তখন তোমাদের কি হবে? সেখানে ওভার রিপ্রোডাকশন মিন্স ওভার ইন্ডিভিজুয়ালস, অর্গানিজম তোমার এরিয়া সাপেক্ষে অর্গানিজম অনেক বেড়ে যাবে। সো যখনই এরিয়া সাপেক্ষে অর্গানিজম বাড়বে, সো তার মানে কি ফুড সোর্স বা খাদ্যও কমে যাবে। ঠিক আছে, কেন কি ফুড তো কনস্ট্যান্ট, ফুডটা থাকবে কনস্ট্যান্ট। কি বাড়ছে? ইন্ডিভিজুয়ালস বাড়ছে, ইন্ডিভিজুয়ালস অনেক বেড়ে গেছে, তার মানে কি ফুড সোর্সটা তোমার কমে যাবে। ঠিক আছে, তো যখনই তোমার ফুড সোর্স কমবে তখনই এদের মাঝখানে একটা তোমার কি বলে এটাকে ঝগড়া ক্যাচাল যে লাগবে, সেটাকেও বলছিল ওভার রিপ্রোডাকশন। যখনই হবে তখনই একটা খেলা দেখা যাবে, দ্যাট ইজ দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মিন্স এক্সিস্ট করে থাকা, বাইচে থাকা। কিসের জন্য? বাইচে থাকার একটা লড়াই। ঠিক আছে, নিজেকে বাইচে রাখার জন্য একটা মারামারি বা একটা লড়াই, যেটাকে বলা হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। নিজেকে বাইচে রাখতে গেলে অন্যকে মারতে হবে, তো এরকম ব্যাপারটা। ঠিক আছে, সো ওভার রিপ্রোডাকশন যখনই হবে তার মানে অনেকগুলো ইন্ডিভিজুয়ালস হবে। সো খাদ্য বা ফুড খুবই কম। যদি ফুড খুব কম হয় তখন কি হবে? অর্গানিজম নিজেদের মাঝখানে মারামারি করবে যাতে আমরা সেই ফুডটা পাই। যে ফুডটা খাইতে পারবে সেই তোমার বাইচে থাকবে, নাহলে বাইচে থাকবে না। কেন ফুড ছাড়া তো সেটা ধরনের হইতে পারে। সো আমি এদিকে শো করতেছি। সো ইট মে বি অফ থ্রি টাইপস: ইন স্পেসিফিক স্ট্রাগল, নাম্বার 2 ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, and number 3 environmental struggle. So আমরা কি দেখলাম? ফার্স্ট ইন্টারস্পেসিফিক স্ট্রাগল, intraspecific struggle. Intra means within the species. ফর এক্সাম্পল আমরা একটা এরিয়া নিলাম, সেই এরিয়াতে তোমার দুই ধরনের স্পেসিস আছে। সাপোজ সেখানে আমি এক্সাম্পল সেম নিব, জিরাফ and zebra. Giraffe is one species, zebra is another species. যদি স্ট্রাগলটা, মারামারিটা তোমার জিরাফের মাঝখানে হয়, জিরাফদের মাঝখানে হয়, তার মানে কি সেম স্পেসিসের মাঝখানে, তখন সেটাকে বলা হয় ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। যদি মারামারিটা জিরাফ আর জেব্রার মাঝখানে হয়, তার মানে কি দুইটা আলাদা আলাদা স্পেসিসের মাঝখানে হয়, তখন সেটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। বুঝতে পারছো কথা? আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার যে ইন্ট্রা মিন্স উইদিন দ্য স্পেসিসের মাঝখানে যখন স্ট্রাগলটা বা মারামারিটা হবে তখন সেটাকে বলা হয় ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। যদি তোমার দুইটা স্পেসিস আলাদা স্পেসিস, জেব্রা এন্ড জিরাফ, তাদের মাঝখানে যদি মারামারিটা হয় তখন সেটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। আর লাস্টলি environmental struggle means struggle with the environment. Struggle with the environment means রোদ, ঝড়, বৃষ্টি অনেক কিছু আছে, সেগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল স্ট্রাগল। তার মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হলে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে লাগবে, দ্যাট ইজ দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে লাগবে, ঠিক আছে, সেই লড়াইটা কি, সেটা হলো তোমার এনভায়রনমেন্টাল স্ট্রাগল। ঠিক আছে, সো দিস আর দ্য থ্রি টাইপস অফ স্ট্রাগল। যখনই স্ট্রাগলগুলো হবে তখন কি হবে? কেউ তোমার বাঁচবে, কেউ মারা যাবে। সো তার মানে কি কিছু চেঞ্জেস বা ভেরিয়েশনস দেখা যাবে।
যখনই মারামারিটা হবে কিছু কিছু ভেরিয়েশনস দেখা যাবে, ঠিক আছে? কেউ কেউ আছে কোনো স্ট্র্যাটেজি নেবে। সাপোজ দুইটা পার্টি যদি মারামারি করে, এ একটা স্ট্র্যাটেজি নেয় যে একে জিরাফ একটা স্ট্র্যাটেজি নিল, আমি জেব্রাকে এইভাবে মারবো, জেব্রা একটা স্ট্র্যাটেজি নিল, আমি জিরাফকে এইভাবে মারবো। সবারই কিছু না কিছু একটা ভেরিয়েশনস বা একটা স্ট্র্যাটেজি থাকে। তো সেই স্ট্র্যাটেজিগুলো যখন তোমার জেনারেশনের মধ্যে থাকবে বা স্পেসিসের মাঝখানে থাকবে, সো দ্যাট মিনস কি এদের মাঝখানে কিছু নর্মাল থেকে কিছু ভেরিয়েশনস আসা, কিছু চেঞ্জেস আসা, ঠিক আছে? যখনই এদের মাথার মধ্যে একটা স্ট্র্যাটেজি আসবে তখনই তার মানে কি কিছু ভেরিয়েশনস আনা। সো ভেরিয়েশনস ক্যান বি অফ টু টাইপস, ঠিক আছে? বা তুমি বলতে পারো let me use another color. Unfavorable variation আর এটাকে বলা হয় favorable variation. So unfavorable variations or favorable variations. So unfavorable or favorable তুমি কিভাবে বুঝবা কোন একটা অর্গানিজমের মাঝখানে যেটা চেঞ্জেস আসলো সেটা ফেভারেবল না আনফেভারেবল? ওকে, সেটা বোঝার জন্য তোমাকে একটা জিনিস জানতে লাগবে, দ্যাট ইজ দ্য ন্যাচারাল সিলেকশন। So what is natural selection? Natural selection means nature select করবে, ঠিক আছে, কোন ক্যারেক্টারটা বা কোন ভেরিয়েশনটা ফেভারেবল, কোনটা ফেভারেবল না। তুমি যদি বাইচে থাকো তার মানে কি ফেভারেবল ভেরিয়েশন আসছে তোমার মধ্যে, তুমি যদি মারা যাও তার মানে কি তোমার আনফেভারেবল ভেরিয়েশন আসছে তোমার মধ্যে। ভেরিয়েশন মিন্স চেঞ্জেস, আমি চেঞ্জেসের সাপেক্ষে বলি। যদি তুমি মারা যাও তার মানে কি তোমার মধ্যে কিছু আনফেভারেবল চেঞ্জেস আসছে, তুমি মারা যেতে। তুমি বাঁচাবো তার মানে কি তোমার মধ্যে কিছু ফেভারেবল চেঞ্জেস আসছে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। সো কে সিলেক্ট করবে? নেচার সিলেক্ট করবে। যেই নেচারে বা যেই এনভায়রনমেন্টে তুমি আসো, এনভায়রনমেন্ট তোমাকে সিলেক্ট করবে যে তুমি বাঁচে থাকবা না মারা যাবে, ঠিক আছে? সো দিস ইজ টু টাইপস অফ ভেরিয়েশনস, দ্যাট ইজ দ্য ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল ভেরিয়েশনস। সো যদি আনফেভারেবল ভেরিয়েশনস হয় তখন কি হবে? আলটিমেটলি এটা এলিমিনেট, ঠিক আছে? এলিমিনেট হয়ে যাবে কোথা থেকে? ফ্রম দ্য ফিল্ড বা ফ্রম দ্য এরিয়া। সেই এরিয়া থেকে আস্তে আস্তে নাই হয়ে যাবে। কেন কি এটা মারা যাবে তো, বিকজ এর মধ্যে আনফেভারেবল চেঞ্জেস আসছে বা আনফেভারেবল ভেরিয়েশনস আসছে, সেটার জন্য সেই পার্টিকুলার অর্গানিজমটা আস্তে আস্তে মারা যাবে। যদি তার মধ্যে ফেভারেবল ভেরিয়েশনস আসে তখন কি হবে? সো তখন হবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মিন্স যে অর্গানিজমটা বেশি ফিট, তার মানে কি যে বাইচে আছে সে বেশি ফিট, যে মারা গেছে সে ফিট না, সে আনফিট। সো যেই অর্গানিজমটা বা যেই শ্রেণীটা বা যেই স্পেসিসটা বেশি ফিট বা যেই ইন্ডিভিজুয়ালটা বেশি ফিট সেটা বাইচে থাকবে, সে সার্ভাইভ করবে। বিকজ ইট ইজ দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সার্ভাইভ করার জন্য একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলে ভেরিয়েশনস আসছে। এখন ভেরিয়েশনস দুই ধরনের, আনফেভারেবল আর ভেরিয়েবল ফেভারেবল। যদি ফেভারেবল হয় তাহলে কি থাকবে? সে বাইচে থাকবে। সো এটাকে আমরা ধরবো না দ্যাট ইজ দ্য এলিমিনেট। সেটা তো এলিমিনেশন হয়েই গেল, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে দ্যাট ইজ দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কে ফিট, কে সার্ভাইভ করলো। সো যখনই এটা সার্ভাইভ করবে তার মানে কি, সো এই যে ফেভারেবল ভেরিয়েশনটা আসলো দ্যাট উইল ইনহেরিট ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন। সো দ্যাট ইজ ইনহেরিটেন্স of favorable characters. সো কোনো একটা ক্যারেক্টার যেটা ফেভারেবল সেটা একটা জেনারেশন থেকে
আর একটা জেনারেশনে ইজিলি যাবে। সো দ্যাট মিনস দ্য ইনহেরিটেন্স অফ ফেভারেবল ক্যারেক্টার্স। যখনই কোনো একটা ফেভারেবল ক্যারেক্টার ইনহেরিট হবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, নেক্সট কি হবে, এরকম ধরনের ক্যারেক্টার্স একটার পর একটা জমা হবে অর্গানিজমের মাঝখানে। সো একটা পার্টিকুলার অর্গানিজম উইল এক্সপিরিয়েন্স ভেরিয়েশনস, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করবে ও একটা এরিয়াতে, যে আমি মারামারি করতেছি, কোন কোন ভেরিয়েশনস বা কোন কোন স্ট্র্যাটেজি আমার মধ্যে ইউজফুল, সেটা কি হবে, সেটা ভেরিয়েশন হিসেবে ফেভারেবল ভেরিয়েশন হিসেবে যাবে, আনফেভারেবলগুলো মারা যাবে। কিন্তু যেটা ফেভারেবল ভেরিয়েশন তার মধ্যে যারা ফিট বেঁচে থাকবে, যারা ফিট তারা বাঁচবে। তারা কীভাবে বাঁচলো সেটা একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশন সেই ক্যারেক্টারটা দিয়ে দিবে। সো এরকম ধরনের অনেকগুলো ক্যারেক্টার্স তোমার কি হবে, এক জায়গায় আসবে। সো দ্যাট মিনস গ্র্যাজুয়াল accumulation of favorable characters, ঠিক আছে। সো অনেকগুলা গ্র্যাজুয়ালি কি হবে, এই ধরনের ক্যারেক্টারগুলো এক জায়গায় আস্তে 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 কোনো একটা অর্গানিজমে আস্তে 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 ঢুকতে থাকবে বা ও এক্সপিরিয়েন্স করতে থাকবে। সো যখনই এরকম গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ ফেভারেবল ক্যারেক্টার্স, অনেকগুলো ফেভারেবল ক্যারেক্টার্স যদি একটা অর্গানিজমে এসে পড়ে, তার মানে কি অরিজিন অফ নিউ স্পেসিস। ঠিক আছে। সো দ্যাট মিনস যখনই তোমার ক্যারেক্টার্সগুলো তোমার অ্যাকুমুলেট হবে, ইনহেরিট হওয়ার পর তোমার যখন নেক্সট জেনারেশনে যাইতে থাকবে, আস্তে আস্তে এরকম ধরনের ক্যারেক্টার আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন একটা নতুন অর্গানিজম তৈরি হবে। সো সেই নতুন অর্গানিজমটা আমি বললাম দ্যাট ইজ দ্য অরিজিন অফ নিউ স্পেসিস। বাট এখানে একটা কথা ভালো মতো তোমাকে মনে রাখতে লাগবে, দিস ওয়ার্ড দ্যাট ইজ এ গ্র্যাজুয়াল, টোটাল ব্যাপারটা কিন্তু গ্র্যাজুয়ালি হইতেছে, ঠিক আছে। তার মানে আস্তে 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 নতুন কিছু ক্যারেক্টার্স আসতেছে, অর্গানিজম তৈরি হইতেছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিওরি অফ ডারউইনিজম। যেখানে আমি যদি আবার রিপিট করি কথাটা, ফার্স্ট ওভার রিপ্রোডাকশন হবে, অনেকগুলো অর্গানিজম তৈরি হবে, অনেক অর্গানিজম যখন তৈরি হবে তখন একটা স্ট্রাগল হবে যে আমাকে বেঁচে থাকতে হবে। সেই স্ট্রাগল আবার তিন ধরনের হতে পারে, ইন্ট্রা স্পেসিফিক যদি সেম স্পেসিসের মধ্যে হয়, ইন্টার স্পেসিফিক যদি ডিফারেন্ট স্পেসিসের মধ্যে হয়, এনভায়রনমেন্টাল স্ট্রাগল এনভায়রনমেন্ট সাপেক্ষে কিছু চেঞ্জেস বা এনভায়রনমেন্টের সাথে যুদ্ধ। নেক্সট যেটাই করুক না কেন ওর মধ্যে কিছু চেঞ্জেস আসবে বা ভেরিয়েশনস আসবে। সেই ভেরিয়েশনটা দুই ধরনের হতে পারে, একটা আনফেভারেবল ভেরিয়েশন, একটা ফেভারেবল ভেরিয়েশন। কে সিলেক্ট করবে কোনটা ফেভারেবল কোনটা আনফেভারেবল? নেচার সিলেক্ট করবে। দ্যাট মিনস দ্য এরিয়া অর দ্য এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট ও আছে সেখানে ও বাঁচে থাকতে পারতেছে কি না সেটাকে সিলেক্ট করবে নেচার। সো নেচার সিলেকশন হবে। সো এখানে যেগুলা আনফেভারেবল ভেরিয়েশন সেগুলো আস্তে আস্তে এলিমিনেট নাই হয়ে যাবে, যেগুলা ফেভারেবল ভেরিয়েশন সেটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তারা বেঁচে থাকবে। যখনই বাঁচবে তখন কি হবে, তাদের মধ্যে নতুন কিছু ক্যারেক্টার্স আসবে, সেই ক্যারেক্টারটা একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে দেখা যাবে। দ্যাট মিনস ইনহেরিটেন্স অফ ফেভারেবল ক্যারেক্টার্স। নেক্সট অ্যাকুমুলেশন হবে। সো দ্যাট ইজ এ গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ ফেভারেবল ক্যারেক্টার্স। এই ধরনের ক্যারেক্টারগুলো আস্তে আস্তে জমতে থাকবে একটা অর্গানিজমে, জমতে জমতে একটা নতুন স্পেসিস দ্যাট ইজ দ্য অরিজিন অফ নিউ স্পেসিস তৈরি হবে। ঠিক আছে। সো দিস ইজ অল থিওরি অফ ডারউইন। এটার সাথে আমি একটা এক্সাম্পলস আমরা একটা ডিসকাস করব উইথ রিলেশন টু দ্য ডারউইনিজম যেটা থিওরি, ঠিক আছে। সো উই শ্যাল ডিসকাস দ্য ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। সো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ব্যাপারটা কি সেটা আমরা দেখব, ঠিক আছে। সো সেটা বোঝার আগে তোমাদের হিস্ট্রির একটা জিনিস খালি জানা উচিত, সেটা হলো তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটাকে আমরা এসএমএসে বা বাংলাতে বলি শিল্প বিপ্লব। সো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ব্যাপারটা কি? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ব্যাপারটা হলো যে এটা ফর দ্য ফার্স্ট টাইম ইংল্যান্ডে হয়েছিল ডিউরিং দ্য আর্লি 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরির দিকে ইংল্যান্ডে এই ব্যাপারটা হয়েছিল, দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। সো আগে আসি, আগে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার আগে
ইংল্যান্ডের মধ্যে তোমার সবচেয়ে বেশি হইতো কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ মিনস হ্যান্ডলুমস, হাতের বুনা জিনিস। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কেন বলা হয়, কেন কি যখনই তোমার এই টাইমটা আসলো তখন কি হলো, তোমার ইন্ডাস্ট্রিতে ভরে গেল, পুরো ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিতে ভরে গেল। তার মানে যেগুলা কাজ তোমার হাতে হইতো সেই কাজগুলো তোমার কিসে হলো, মেশিনে হলো। সো মেশিনে যখন হওয়া শুরু হলো, দ্যাট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। সেটা হাতের থেকে তোমার মেশিনে হওয়া শুরু হলো। সো মেশিন কি তৈরি করে, স্মোক। মেশিন উইল প্রডিউস স্মোক। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য স্মোক চারিদিকে ছড়ায় গেল। সো তোমরা একটা জিনিস জানো কিনা জানি না আমি, একটা পার্টিকুলার এই গাছের বডি মধ্যে তোমার সব সময় যেই এনভায়রনমেন্টে তোমার স্মোক কম থাকে সেখানে কি থাকে, লাইকেন্স। লাইকেন্স কি, লাইকেন্স হলো অ্যাসোসিয়েশন অফ ফানজাই অ্যান্ড এলগি। ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম এলগি অ্যান্ড ফানজাইয়ের মাঝখানে যে রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন সেটাকে বলা হয় লাইকেন। সে লাইকেন থাকে কোথায়, গাছের বডিতে বিভিন্ন ধরনের লাইকেন্স থাকে। তোমরা দেখছো হয়তো, তোমার দেখবা যে সাপোজ কেউ ইট বা ওয়ালের মধ্যে দেখবা গ্রিন কালার একটা লেয়ার তৈরি হয়ে গেছে। সো দিস আর লাইকেন্স, নাথিং বাট দ্য লাইকেন্স। বাট লাইকেন্সের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। লাইকেন্সকে বলা হয় তোমার কি কয় এটাকে, ইন্ডিকেটর অফ পলিউশন বা পলিউশন ইন্ডিকেটরও বলা হয়। কেন কি, যেখানে তোমার স্মোক কম থাকে সেখানে তোমার লাইকেন্স বেশি থাকে। তার মানে কি, কোনো একটা জায়গাতে স্মোক বা ধোঁয়া যদি খুব বেশি হয় তখন সেখানে লাইকেন্স বাইচে থাকতে পারে না। যদি স্মোক কম হয়, দ্যাট মিনস আনপলিউটেড এরিয়া, তো সেখানে তোমার লাইকেন্সের সংখ্যা সবচেয়ে বেশি দেখতে পারবে। সো লাইকেন্স আছে, ঠিক আছে। সো এখানে এক ধরনের পার্টিকুলার মথ দেখা গেছিল, সেই মথটার নাম হলো বিটুলারিয়া। এটা একটা মথ, প্রজাপতির মতন দেখতে, যেমন আমরা মথ দেখি না, সেরকম প্রজাপতির মতন একটা পার্টিকুলার প্রজাপতির মতন দেখতে, দ্যাট ইজ আ মথ। তার নাম হলো বিটুলারিয়া, ঠিক আছে। ওরা কি করতো, ওরা হলো তোমার এই লাইকেন্স যেখানে যেখানে আছে সেখানে গাছের বডিগুলোতে ওরা যায় নিয়ে বসতো, ঠিক আছে। লাইকেন্সের থাকার জন্য এখানে ইজিলি যায় নিয়ে বসতো। আর ওদের বডির যেটা কালারেশন সেটা লাইকেন্সের মতনই কালারেশন, ঠিক আছে। সো লাইকেন্সটা যদি গ্রিনিশ হয়, ডিপ গ্রিন হয়, বটল গ্রিন হয়, তখন তোমার এদের বডি কালারেশনও ডিপ গ্রিন, ঠিক আছে। সো কেন ওদের বডির কালারটা এরকম, বিকজ কিছু কিছু পাখি আছে যারা এই লাইকেন্সগুলোকে, সরি, এই পার্টিকুলার মথগুলাকে খায়। সো এই পাখিগুলা যখন তোমার লাইকেন্সের মধ্যে ওরা বসে থাকে তখন এদের ট্রেস, পার্টিকুলার মথটাকে ট্রেস করতে পারে না। সেই ট্রেস না করার জন্য এদেরকে খাইতেও পারে না, ঠিক আছে। দূরের থেকে পাখিটা উড়ে আসতেছে কিন্তু ওকে দেখতে পারলো না, কেন কি, ও লাইকেন্সের মাঝখানে ঢাইকে আছে নিজেকে। তো তার জন্য কি হয়, ও একে ট্রেস করতে পারে না। আস্তে আস্তে এই পাখিটা তোমার কি করে, তোমার এই মদটাকে খাইতে পারে না, এরা বেঁচে থাকে। কিন্তু যখনই তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো তখন কি হলো, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন স্টার্ট হলো তার মানে কি, ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়া মানে কি, স্মোক প্রোডাকশন। তখন কি হবে, এই লাইকেন্স আস্তে আস্তে নাই হয়ে গেল। যখন লাইকেন্স আস্তে আস্তে নাই হয়ে গেল, সো এদের যেটা কালারেশন, তোমার গাছের ডালের উপরে যেটা কালারেশন সেটা আস্তে আস্তে নাই। সো তখন কি করলো, এই পাখিগুলা কিন্তু ইজিলি কিন্তু এদেরকে ট্রেস করতে পারলো আর এদেরকে খাইতে শুরু করলো, নষ্ট করতে শুরু করলো। সো এরা ভাবলো যে আমাদের যদি বডি কালার যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সো যখনই স্মোক প্রোডাকশন খুব বেশি হলো
লাইকেন্স গুলা যেটা গ্রিনিশ কালার একটু ছিল সেটা গাছের থেকে নাই হয়ে গেল, তার জায়গায় কি তৈরি হয়ে গেল, তার জায়গায় তৈরি হলো তোমার ব্ল্যাক সুট। সুট মানে ধোয়া, ঠিক আছে, ব্ল্যাকিশ কালার হয়ে গেল, কালো কালো গাছগুলো কালো কালারেশন হয়ে গেল। সেই কালো কালারেশনের মধ্যে তুমি চিন্তা করো, সাপোজ কোনো একটা জিনিস যদি কালো কালো থাকে, সেই কালো মধ্যে তোমার গ্রিনিশ জিনিসটাকে যেটা আগের কালারেশন ছিল সেটা কিন্তু ইজিলি কিন্তু কেউ ট্রেস করতে পারবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা গ্রিনিশ বডি থাকে তাকে ইজিলি ট্রেস করতে পারবে, তারা আস্তে আস্তে কি হলো তাদেরকে খাইতে লাগলো। তো এরা চিন্তা করলো আমাদের যদি বডি কালারেশন যদি চেঞ্জ না করি আমাদেরকে কিন্তু নষ্ট হয়ে যাবে। সো দেখো ফার্স্ট আমরা এখন এই টোটাল জিনিসটা পড়লাম, এই টোটাল থিওরি। এখন এটার সাথে আমরা রিলেট করবো ডারউইনকে। ডারউইনের কথা কি ছিল? ওভার রিপ্রোডাকশন, অনেক রিপ্রোডাকশন করবে। যেমন তোমার বিস্টন বিটুলারি কি করবে? ওভার রিপ্রোডাকশন করবে। তারপরে কি করবে? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এখানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটা কি? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হলো এনভায়রনমেন্টাল স্ট্রাগল, ঠিক আছে। এনভায়রনমেন্টাল স্ট্রাগলটা কি? এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল যেটা আমাদের ধোঁয়া ছিল না, কিন্তু এখন কি হয়েছে? ধোঁয়া তৈরি হয়ে গেছে। ধোঁয়া তৈরি হওয়ার জন্য কি হইতেছে? এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন একে কি করতে বাইচে থাকতে লাগবে। সো কিছুদিন পর দেখা গেল এদের মধ্যে কিছু বিস্টন বিটুলারি দেখা গেল যারা গ্রে বা ব্ল্যাকিশ ইন কালার, ঠিক আছে, যারা ব্ল্যাকিশ ইন কালার হয়ে গেল। সো পাখিগুলো কি করবে? গ্রিন গুলাকে ইজিলি নষ্ট করে দিবে। সো গ্রিন গুলাকে ইজিলি নষ্ট করতে পারবে, এদেরকে খাওয়া ফেলাবে, কিন্তু এদেরকে তো ট্রেস করতে পারবে না, এরা বাইচে থাকবে, ঠিক আছে। সো এরা কি করবে? বাইচে থাকবে। সো দ্যাট ইজ আ চেঞ্জ। ফেভারেবল ভেরিয়েশনের চেঞ্জ ইন বডি কালারেশন, যেটা গ্রিনিশ কালার থেকে ব্ল্যাকিশ কালার, যাতে ও ইজিলি ব্যাকগ্রাউন্ডে ও থাকতে পারে। এইটাকে বলা হয় ক্যামোফ্লেজ, ঠিক আছে, যাতে ও ইজিলি ব্যাকগ্রাউন্ডটাকে ক্যামোফ্লেজ করতে পারে। সো দ্যাট ইজ দ্য থিং। সো এরকম যখনই হলো তখন কি হলো? এই ফেভারেবল ক্যারেক্টারিস্টিক্সটা ইনহেরিট করলো নেক্সট জেনারেশন। যখনই ইনহেরিট করলো এরকম ভাবে কি করলো? তোমার গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন হলো ক্যারেক্টারসে। অ্যাকুমুলেশন হওয়ার পর নতুন একটা প্রজাতি জন্ম নিল, তৈরি হলো, যারা হলো গ্রিন ছিল, গ্রিন থেকে তোমার ব্ল্যাক। So there is a change of species, but origin of new species which are black in color with respect to the environment. So this is an example of Darwinism. Darwinism এই এক্সাম্পলটা দিছিল, ঠিক আছে। আর ডারউইনিজমের অনেক ক্রিটিসিজম আছে বা অনেক নিউ ডারউইনিজম বলে একটা জিনিস আছে, সেটা তোমার আই থিঙ্ক তোমাদের দরকার নাই। নেক্সট আমরা যেটা শিখবো সেটা আরো কিছু নতুন কিছু দুইটা থিওরিজ আমাদের শিখতে হবে, ঠিক আছে। But most important for your examination point of view, both Darwin and Lamarck are both are important for long questions. বড় কোশ্চেনের জন্য এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদেরকে ফর এক্সাম্পল 3 to 4 to 5 মার্কসের কোশ্চেন দিতে পারে এখান থেকে। বাকি যে দুইটা থিওরিজ পড়াবো সেখান থেকে হয়তো শর্ট কোশ্চেন দিতে পারে তোমাদের, ঠিক আছে।